আপ কি আদালতে মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার হিমেশ রেশমিয়ার উপরে অভিযোগ হলো যে উনি নিজেকে নিয়েই অবসেসড থাকেন। হিমেশ, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যখন আপনি ওই গানটা গান না, ঝলক দিখলা যা, তো রোজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখেন তখন কি নিজেকে বলেন ঝলক দিখলা যা? আমি এটাই বলব যে নিজের কাজ নিয়ে আমি অবসেসড। আর সৌভাগ্যবশত উইথ দ্য গ্রেস অফ গড মাই হবিজ, মাই প্রফেশন, তাই ১৮-১৯ ঘন্টা ধরে কাজ করলেও আমার কিছু মনে হয় না। আই রিয়েলি এনজয় মাই ওয়ার্ক। তো সেখানে কোথাও না কোথাও সেই প্যাশনটা আছে বলেই হয়তো অবসেসড হয়ে যাই নিজেকে নিয়ে। কিন্তু আ আমি কারোর কখনো কোনো ক্ষতি করিনি ব্যাস। কিন্তু মিউজিকের থেকেও, সঙ্গীতের থেকেও বেশি নিজের চেহারা নিয়ে অবসেসড, নিজের দাড়ি নিয়ে অবসেসড, হুম। নিজের টুপি নিয়ে অবসেসড। আ আ দেখুন, আমি এটা মনে করি যে এই লুকটা যেমনই হোক না কেন, যাদের ভালো লেগেছে বা আ যাদের লাগেনি, মানে আপনি যে অবসেশন এর কথা বলছেন সেই সবকিছু তখনই কাজ করে যখন আমার মিউজিকটা কাজ করে। যদি মিউজিক ভালো না হয় বা সুর যদি কাজ না করে, এমনকি আওয়াজও ভালো না হয়, তাহলে এই লুক কাজ করবে না। তো কোথাও না কোথাও গিয়ে যদি সব তখনই, মানে প্রধান কাজটা যদি ভালো হয়, যদি মিউজিকটা হিট হয়, তো এই বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলে, চর্চা করে, আর তখন মানুষ একটা আ অন্য লেভেলে নিয়ে যায়। আদারওয়াইজ এতে কোনো কাজ হয় না। তো আমার মনে হয় যে আমি সবথেকে বেশি অবসেসড আমার কাজ নিয়ে। আর হ্যাঁ, আর যদি এই লুক নিয়ে যদি, হ্যাঁ, আমি অবসেসড, মানে যদি লোকরা তাই মনে করে আরকি। কারণ আমার বোনের মতো একজন, যাকে আমি খুব মানি, রূপা চাড্ডা, সে আমার লুকটা ডিজাইন করেছে। আর আমার ভাই প্রশান্ত চাড্ডা, যে আমার মিউজিক ভিডিওগুলোর ডিরেক্টরও ছিল। তো ওরা আমাকে এই লুকটা দিয়েছে, এই ক্যাপটা পড়তে বলেছে। আর তারপর এটা একটা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গেল। আর এই হিমেশ, আরকি। এই কথাটা সবাই জানতে চায় যারা এখানে উপস্থিত রয়েছেন, এখানে বসে রয়েছেন, আর হুম, যারা এই শো হুম। দেখছেন, সবাই এটা জানতে চান যে হিমেশ রেশমিয়া কেন টুপি পরে থাকেন? আ টুপি কেন পরি, আ আর টুপিটা কবে খুলবে আর কি কারণে, সেটার জবাব আমি 'আপকা সুরুর দ্য মুভি দ্য রিয়াল লাভ স্টোরিতে' দিয়ে দেব। ওখানে আপনি টুপি খুলে ফেলবেন? ওখানে টুপির ব্যাপারটা আনফোল্ড হবে। আর একটা ছোট অংশের জন্য, যদিও রিয়াল লাভ স্টোরি এর মানে এটা নয় যে ওটা একটা অটোবায়োগ্রাফিক্যাল ফিল্ম। এটা একটা ফাস্ট পেস থ্রিলার, যেটা একটা রোমান্টিক অ্যাঙ্গেল থেকেই আমার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে। আর কিছু দৃশ্য আমার খুব কাছের। তাছাড়া তো এটা ভীষণ জমজমাট একটা সিনেমা, গান আছে, রোমান্স আছে, সবই আছে। কিন্তু হ্যাঁ, এই টুপির প্রসঙ্গটা নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, আ সেটার জবাব ওই সিনেমাটা থেকে পাওয়া যাবে। কিছুদিন আগে মিউজিক ডিরেক্টর আনু মালিক এসেছিলেন আপকে আদালতে, এই চেয়ারেই বসেছিলেন উনিও। আর উনি আপকে আদালতে এসে বলেন যে, "আমার টুপিটা আসলে হিমেশ চুরি করেছে।" হুম। আ আনু মালিক জি খুব সিনিয়র মিউজিক ডিরেক্টর। আর আমি ওনাকে খুবই সম্মান করি। I really respect him a lot. যদি উনি বলে থাকেন যে আমি ওনার স্টাইলটা চুরি করেছি, তাহলে আমি I don't know, কিন্তু হয়তো ঠিকই বলেছেন। এখন আমার ভয়ই লাগছে। কিছু বললেই হয়তো আরেকটা বড় কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে হয়তোক আবার। সেইজন্যই আমি একটু ভয়ে, ভয়েই জবাব দিচ্ছি। আর আপকি আদালতে আমি আ এসেছিও মনে খুবই শঙ্কা নিয়ে, আর এখনো খুব ভয় লাগছে। আর এই ব্যাপারে বলতে গেলে দেখুন, আপনি ভয় পাবেন না, আপনি জনতার সামনে আছেন। আর জনতাও যে আপনার সঙ্গে আছে একথা বলতে পারি। কিন্তু আমি জানি না যে টুপির ব্যাপারটা কেন কারণ উনি উনি দাবি করেছেন যে এই জুতো পরার স্টাইল, এই বিটস পরার স্টাইল, এই যে নতুন, নতুন স্টাইল, রকস্টার হওয়ার ট্রেন্ড উনি ১ম শুরু করেন। আর অরিজিনাল রকস্টার হলেন আন্নু মালিক, আর আজ হিমেশ ওনাকে কপি করছেন। আ কিন্তু অনুজি তো যদি নিজেকে রকস্টার বলে দাবি করেন, তাহলে হয়তো উনি সত্যিই একজন রকস্টার। আর আমি ওনাকে ফলো করি। আর আমি ওনার টুপিও চুরি করেছি, এই সবকিছুই শুনলাম। কিন্তু সত্যিটা হলো উনি তো আর নাকি সুরে গান করেন না। কিন্তু এটা কি সত্যি আপনি নিজের লুকস নিয়ে এতটাই সতর্ক থাকেন যে আপনার একটা অ্যালবাম বেরিয়েছিল, সুরুর নামের অ্যালবাম, সেটার জন্য আপনি পরিশ্রম করে নিজের ওজন ৮ কেজি কমিয়ে ফেলেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম। আর এখনো আরো ৮-১০ কেজি কম করতে চাই। আর সত্যি বলতে আজকাল ফিটনেসের দিক থেকে দেখলেও আ ওজনটা একটু কমের দিকেই রাখা উচিত। আর অলওয়েজ যখন আপনি একটা চ্যালেঞ্জ নিয়েছেন, তখন
আপনাকে এটা করতেই হবে। তারপর আপনি বলতে পারেন যে, "না আমি পারছি না। সো আই এম ওয়ার্কিং টুয়ার্ডস দিস।" আ এবার ফিল্মটা বেরোলে তখন দেখা যাবে কি হয় ঈশ্বরের সিনেমা তো আশীর্বাদে। বেরোবে, কিন্তু তার আগে আপনি অনেক প্রস্তুতি নিয়েছেন। হুম। আপনার যে কটা মিউজিক ভিডিও রিলিজ হয়েছে, সেখানে হিরোকে দেখা যায় না, হিমেশকে দেখা যায়। এটা কি আপনার নিজেকে নিয়ে অবসেশন আ নয়? দেখুন এই যে আ ভিডিওর কনসেপ্টটা এটা বিদেশে বহুদিনই ছিল। ভারতে আমি নিয়ে এসেছি। যে ফিল্মের ভিডিও আর সঙ্গে গানের প্রমোশন একজন সিঙ্গার নিজের মতো করে করছে। আর সেগুলো কিন্তু গানগুলোকেও খুব হেল্প করেছে। কিন্তু এটা পুরোটা আমার সিদ্ধান্তে হয়নি। ফিল্মের হিরোরা আমাকে সাপোর্টও করেছে, ডিরেক্টররা সাপোর্ট করেছে, প্রোডিউসাররা সাপোর্ট করেছে। আর কারোর কোনো হিরোর কিন্তু এতে আপত্তি ছিল না এই ব্যাপারটা নিয়ে। এমনকি মিউজিক কোম্পানিগুলো এটা সাপোর্ট করেছে। আর সেই ব্যাপারটা থেকে তার থেকে সবাই লাভবানও হয়েছে। তবে এই ব্যাপারটা নিয়ে এখনো পর্যন্ত তো কোনো কন্ট্রোভার্সি হয়নি। এখন জানি না পরে আবার কি হবে? সেটা নিয়ে আমার ভয়ও লাগে। কিন্তু এটাও কি সত্যি নয় যে আপনি নিজেকে একজন রকস্টার হিসেবে দেখতে চান, আ আর আপনার মাইকেল জ্যাকসনের মতো মানুষ আপনার আ একজন আইডল? না, আইডল আইডল বলতে আসলে দেখুন রকস্টারের যে কনসেপ্ট আছে সেটা ভারতে মানে ঐরকম আ উঁচু করে কখনো স্বীকৃতি পায়নি। ইন্ডিয়া ইস জাস্ট গ্রোইং টুয়ার্ডস ইট। তো আমি ব্যাপারটা অনেকটা করার চেষ্টা করেছি যে একজন সিঙ্গার রয়েছে, আ অ্যালবাম যদি হয় তাহলে সেটা কিরকম হওয়া উচিত। আর আমার ভাই প্রশান্ত খুব ভালো একটা ভিডিও বানিয়েছে। গা গানগুলো খুব জনপ্রিয় হয়েছে। আর তারপর ইন্টারন্যাশনাল ট্যুরে গিয়ে অন্যান্য দেশের শিল্পীদের সামনে আমি বারবার এটাই প্রমাণ করার চেষ্টা করেছি যে আমাদের ভারতীয় শিল্পীরা কোথাও পিছিয়ে নেই। আর সেটা ওয়েম্বলি হোক, এয়ার কানাডা সেন্টার বা অ্যাম্পি থিয়েটার হলিউড হোক, এই সমস্ত মঞ্চে যেখানে আগে শুধু বিদেশি শিল্পীরাই পারফর্ম করত, সেখানে গিয়ে পারফর্ম করতে পেরেছি। আর ভারতের সম্মান রাখতে পেরেছি। দর্শকদের মনোরঞ্জন করতে পেরেছি। বিদেশি শিল্পীদের তুলনায় অনেক বেশি দর্শক আমার প্রোগ্রাম দেখেছে। এটা ঈশ্বরের আশীর্বাদ। আর আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই এটা সম্ভব হতো না। আর সত্যি বলতে আমি খুবই নার্ভাস ছিলাম যে কি হবে? কিন্তু আপনাদের আশীর্বাদ, লক্ষ, লক্ষ কোটি মানুষের ভালোবাসায় এটা সম্ভব হয়েছে। আপনি রকস্টার হওয়ার জন্য সময় দেন, নিজের ডিজাইন, অ্যাপিয়ারেন্স এর উপর সময় দেন, ওজন কমানোর দিকে খেয়াল রাখেন। আপনি বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে শো করেন। কিন্তু জনতা জানতে চায় যে আপনি মিউজিক কখন কম্পোজ করেন? মিউজিক আমি সকালে আ ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ টে গান কম্পোজ করি। আর কারণ কোনো কিছুই কোনো কাজে লাগবে না যদি সেই সুর আর সেই কণ্ঠ না থাকে। যাই হোক না কেন? সেটা যদি দুর্বল থাকে তাহলে সবই বেকার। কারণ একজন সিঙ্গার আর সিঙ্গারের থেকেও বড় কথা হচ্ছে একটা আপনি তো কম্পোজিশন। এমন বলছেন যেমন কোনো সাবানের ফ্যাক্টরি বা তেলের হুম, হুম। ফ্যাক্টরি বা কোনো কোল্ড ড্রিংক বানানোর ফ্যাক্টরি চালান, রোজ ৩ বটল করে প্রডিউস করেন। আহ দেখুন এটা সরস্বতী দেবীর আশীর্বাদ বলতে পারেন যে আমি রোজ ২-৩ টে গান কম্পোজ করার চেষ্টা করি আর সেগুলো হয়েও যায়। কারণ এমনও হয়েছে যে ২-৩ আপনি দিন তো ধরে এরকমও বলেন যে আপনার কাছে ১,০০০ টা কম্পোজিশন তৈরি হয়ে পড়ে আছে। হ্যাঁ, প্রায় ১০০০ খানেক গান এখনো আছে। মানে আমি তো কম সিনেমা করছি এখন। তাহলে তো আ হিমেশ রেশমিয়া একটা শোরুমের মতো হয়ে গেছে, যেখানে জিনিসপত্র রাখা রয়েছে, এসো স্যার নিয়ে যাও। আগে এরকমই ছিল। কারণ এইভাবেই আমার মিউজিক ডিরেকশন এ মানে এত বড়, বড় দিগ্গজ মিউজিক ডিরেক্টররা ছিলেন। তাদের সবার নিজস্ব স্টাইল ছিল কাজ করার। তাদের সঙ্গে কম্পিটিশন করে হাউ উড অ্যান 18-20 ইয়ার ওল্ড মিউজিক ডিরেক্টর এন্টার অ্যান্ড গেট সাম ফিল্মস? তাই আমি প্রোডিউসার ডিরেক্টরদের ফোন করে আমার সিটিং রুমে ডাকতাম। আর তাদের বলতাম যে, "এই কিছু গান আমার কাছে রয়েছে। আর হয়তো এই গানগুলো আপনার ফিল্মে লাগতে পারে।" আর সেই সব গানগুলোর দৃশ্যায়ন নিয়ে যে সিচুয়েশন নিয়ে আমি ভেবেছি, কারণ আমাদের হিন্দি সিনেমায় বিশেষ নতুন কিছু হয় না রোমান্টিক গানের ক্ষেত্রে, যতটুকু আমি জানি আরকি। তারপর আমি সেরা কিছু কম্পোজিশন নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, সেগুলো তাদেরকে শোনালাম। শুনে তারা খুবই প্রশংসা করলেন। আর অনেক ডিরেক্টর, প্রোডিউসার, মিউজিক কোম্পানি সেই গানগুলো নিলেন এবং গানগুলো খুব জনপ্রিয় হলো। তো আপনি এটা বলতেই পারেন যে আমি একটা ফ্যাক্টরির মতো কাজ করেছি। কিন্তু তাতে মিউজিক ইন্ডাস্ট্রির কিন্তু সবারই লাভই হয়েছে। কেউ আপনাকে কখনো দোষারোপ করেনি যে আপনি অন্য কারো সুর চুরি করেছেন? না হলে হুম। একজন মানুষ এত গান কি করে কম্পোজ করতে পারে? কারণ আমি অনেক ছোট ১২-১৩ বছর বয়স থেকে গান কম্পোজ করছি। আর কখনো চুরির অভিযোগ ওঠেনি আমার উপরে। এটা সত্যি কথা। আমি কখনো এটা করিনি। অরিজিনাল কম্পোজিশন আমি এত বেশি রাখতাম, এই কারণেই আমি রাখতাম যাতে প্রোডিউসার ডিরেক্টররা কখনো যদি ওদের গান পছন্দ না হতো, তাহলে যেন আমি আমার ব্যাংকে রাখা গানগুলো থেকে উনাদেরকে শোনাতে পারতাম। এমনটা যেন না হতো যে গানগুলো আমার কাছে নেই। বা প্রোডিউসার ডিরেক্টরের এটা যেন মনে না হয় আমরা যথেষ্ট সন্তুষ্ট হতে পারছি না, আপনি এই গানটার মতো করে করুন। তাই এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন যাতে না হয়, তাই সেই কারণে আমার কাছে একটা গানের ১০ টা অপশন থাকতো। আর আজও আছে। আমি শুনেছি যে গুজরাটের একটা গ্রামে যখনই আপনার ওই গানটা বাজতো, ঝলক দিখলা যা, ওখানে ভূত চলে আসতো।
ঝলক দিখলা যা গানের সঙ্গে যে ভূত মানে ওই যে ভূতের ঘটনাটা আমিও ১ম এ শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর গুজবটা আপনার কি লোকমুখে মনে ছড়িয়ে হয়েছিল যেতে যে থাকে। মিউজিক ডিরেক্টর ওই গানটা বানিয়েছিল, ওই গানটা শুনলেই সে বারবার ফিরে, ফিরে আসে? না, গানটা তো অরিজিনালি আমারই। কিন্তু তারপর ওই ভূতটাকে আ খুঁজতে যখন সংবাদ মাধ্যমের লোকজন গিয়েছিল তখন আ সেটাকে আর খুঁজে পাওয়া যায়নি। আর কিভাবে যে এই গুজবটা ছড়িয়েছিল আমি সত্যিই সেটা জানি না। আর তারপর তো ঝলক ওই গানটা সব জায়গায় চলছিল। আর কোথাও ভূত আসেওনি। আর যদি কখনো এসেও থাকে তাহলে নিশ্চয়ই ওটা খুব ফ্রেন্ডলি ঘোষ ছিল। গানটাকে আরো জনপ্রিয় করে তুলেছিল।